আজ রেডিও অরের অনুষ্ঠান শুরু করছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের গান দিয়ে। গানটির গীতিকার, সুরকার ও শিল্পী রামপ্রসাদ বর্মন। যন্ত্রানুষঙ্গ পরিচালনায় চন্দন চক্রবর্তী। মুখের কথা যায় না পাওয়া, মানুষ ভগবান। মুখের কথা যায় না পাওয়া, মানুষ ভগবান। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। মুখের কথা যায় না পাওয়া, মানুষ ভগবান। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, তার চেয়ে ভাই বেশি করে চাই যে ইষ্টেটা। বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, তার চেয়ে ভাই বেশি করে চাই যে ইষ্টেটা। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। গজন গজনিষ্ঠ ভীতি করতে হবে শ্রদ্ধা ভরে, মানতে হবে তারি আগে সারাটি তোমার জীবন ভরে। গজন গজনিষ্ঠ ভীতি করতে হবে শ্রদ্ধা ভরে, মানতে হবে তারি আদেশ সারাটি তোমার জীবন ভরে। তারি পায়ে করতে হবে আত্মবলিদান, ওরে আত্মবলিদান। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। মুখের কথা যায় না পাওয়া, মানুষ ভগবান। মুখের কথা যায় না পাওয়া, মানুষ ভগবান। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। তাকে উজাড় করে হয় রে দিতে ধন মন প্রাণ। আজকের গল্প ভুতুরে বাড়ির রহস্য। গল্পটি লিখেছেন মানস কুমার লাই, পাঠ করেছেন
সুধাংশু ঘোষ। যত সব আজগুবি গল্প, তুই এবার থাম তো বলেই অনির্বাণ টেবিল থেকে আজকের খবরের কাগজটা তুলে নিল। তুই বিশ্বাস করলি না তো? জানি করবি না। আমি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু বিশ্বাস কর, এর এক বর্ণও কিন্তু মিথ্যে নয়। কথা হচ্ছিল আমাদের ওই মেসের 4 নম্বর ঘরটাতে বসে। সন্ধ্যের আড্ডাটা রোজ এই ঘরেই বসে। দমদমের দোতলা এই মেসটা চালান অর্ধেন্দুবাবু। ওপর নিচ মিলিয়ে মোট 4খানা ঘর, প্রতি ঘরে 3 জন করে বোর্ডার। সবাই চাকুরিজীবী, কেউ সরকারি, কেউ আবার বেসরকারি। অর্ধেন্দুবাবু কোনো স্টুডেন্টকে বোর্ডার রাখেন না। চাকুরিজীবীর কোনো ঝামেলা নেই, পাখির মতো জীবন। সকাল সকাল বেরিয়ে যাও, আবার সন্ধ্যে 7:30 নাগাদ ফিরে এসো। ছুটির দিনগুলো তো কথাই নেই, সবাই পরিযায়ী। গোটা মেসবাড়ি তখন খাঁ খাঁ করতে থাকে। সোমবার যথারীতি আবার কলক কাকলিতে ভরে ওঠে আমাদের এই মেসবাড়ি। রোজ সন্ধেবেলায় আমরা সব বোর্ডাররা 4 নম্বর ঘরটাতে এসে জড়ো হই। এর একটা বিশেষ কারণ আছে। 4 নম্বর ঘরের বাসিন্দা হলেন অনির্বাণ, রাজীব আর স্বয়ং অর্ধেন্দুবাবু। অর্ধেন্দুবাবুর অভিজ্ঞতা অনেক, রিটায়ার্ড আর্মি অফিসার। বিয়ে করেননি, ঝুলি ভর্তি কর্মজীবনের নানা রোমহর্ষক কাহিনী। প্রতিদিন তেলে ভাজা শশা চানাচুর সহযোগে মুড়ি আর গরম গরম চা, আর তার সাথে অর্ধেন্দুবাবুর সেই সব কাহিনী আমাদের প্রাত্যহিক সান্ধ্য আড্ডায় টেনে নিয়ে আসে। তবে আজকের কাহিনীর রূপকার হলেন স্বয়ং রাজীব। রাজ্য সরকারি দপ্তরের কেরানি রাজীব গত শুক্রবার যথারীতি অফিস করে তার দেশের বাড়ি বীরভূম রওনা দিয়েছিল, আর আজ বুধবার সে ফিরেছে। হঠাৎ ডুব মারার কারণ জিজ্ঞাসা করাতেই সে তাদের গ্রামের বাড়ির এক অদ্ভুত ঘটনার কথা আমাদের বলে। রাজীবের গ্রামের বাড়ির নাম আমজোলা, আর 5টা গ্রামের মতো সবুজে ঘেরা তাদের গ্রাম। সেই গ্রামের শেষের দিকে আছে একটা জলা, আর তারপর জঙ্গল। তবে এই জঙ্গল আগে ছিল না। আজ থেকে 200 বছর আগে ওখানে ছিল জমিদার রাজেন্দ্র নারায়ণের রাজবাড়ি। শোনা যায় জমিদার মশাই ইংরেজদের হাতে তার জমিদারি খুইয়ে বিভাগী হয়ে যান। তারপর তার পরিবারের বাকি লোকজন বা বংশধরেরা কে যে কোথায় আছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধীরে ধীরে কালের কবলে পড়ে রাজবাড়ি আজ জঙ্গলে ঘেরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর তাকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা কাহিনী। ছোটবেলা থেকে এই সব কাহিনী শুনে রাজীব বড় হয়েছে। গ্রামের মানুষ যা বিশ্বাস করে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত রাজীব কোনো দিন এইসব কাহিনী বিশ্বাস করেনি। তবে এবারের ঘটনা একেবারেই অন্যরকম। শহরের কর্মময় জীবন থেকে অবসর পেলেই রাজীব তার ছিপ নিয়ে চলে যায় মাছ ধরতে। এটা তার অনেক দিনের নেশা। এবারও বাড়ি ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে ছিপ নিয়ে চলে গিয়েছিল জলার ধারে। গ্রামের মানুষ কেউ এই দিকটা আসে না, ফলে এক নিবিড় শান্ত পরিবেশ সব সময় বিরাজ করে জলার ধারে। জলাতে মাছও আছে প্রচুর। রাজীব একটা আমলকি গাছের নিচে বসে ছিপটা জলে ফেলে ফাতনাটার দিকে তাকিয়ে থাকে। জলার এপার থেকে শুরু করে ওপারে নানা রকম গাছের জঙ্গলে রাজ্যের পাখির বাসা। তাদের কিচিরমিচির শব্দে পুরো জায়গাটা তখন মুখরিত। ঘন গাছের জন্য এমনিতেই জায়গাটা প্রায় অন্ধকার। তারপর বিকেল হতে না হতেই ঝুপ করে সন্ধ্যের অন্ধকার নেমে আসে ঠিক এইখানে। কিন্তু আজ হলো কি, অন্যদিন তো এরকম হয় না। এতক্ষণ বসে আছে রাজীব, অথচ ফাতনাটা নড়ার কোনো লক্ষণ নেই। গত সপ্তাহে তো 1 ঘন্টার মধ্যে 10টা মাছ তার ছিপে ধরা পড়েছিল। না, আজ আর সময় নষ্ট করে লাভ নেই। আজ মনে হয় মাছ পাওয়া যাবে না। এই কথা ভেবে রাজীব ছিপ তুলে নিয়ে উঠতে যাবে, এমন সময় তার নজর পড়ে জলার ওপারে কেউ একজন দাঁড়িয়ে আছে। ওখানে এই সময় কে দাঁড়িয়ে আছে? ওপারে জঙ্গলের ভেতরে কিছু দূর এগোলেই সেই ভাঙাচোরা রাজবাড়ি। সেখানে কেউ থাকে নাকি?
লোকটা জলের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, যেন কিছু একটা খুঁজছে। এই যে শুনছেন, রাজীব চিৎকার করে লোকটিকে ডাকে। রাজীবের ডাক শুনে লোকটা একবার মুখ তুলে তাকালো, তারপর রাজীবকে অবাক করে দিয়ে লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। এই পর্যন্ত শুনে অনির্বাণ রাজীবকে ধমকে ওঠে। রাজীবও ছাড়ার পাত্র নয়। এই ঘটনা যে তার নিজের চোখে দেখা, এটাকে সে অস্বীকার করবে কি করে? রাজীব জোর দিয়ে বলতে থাকে, অন্য কেউ এই কথা আমাকে বললে আমিও অবিশ্বাস করতাম, কিন্তু এ আমার নিজের চোখে দেখা, একে অবিশ্বাস আমি করব কিভাবে? অর্ধেন্দুবাবু বললেন, ঠিক আছে, চক্ষুকর্ণের বিবাদ অবসান করার জন্যে এক কাজ করা যেতে পারে। আমরা সবাই অর্ধেন্দুবাবুর মুখের দিকে তাকিয়েছি। এমনকি অনির্বাণ পর্যন্ত পেপারটা ভাঁজ করে টেবিলের ওপর রেখে মুখে জিজ্ঞাসার চিহ্ন এঁকে অর্ধেন্দুবাবুর দিকে তাকালো। অর্ধেন্দুবাবু সবার মুখের দিকে তাকিয়ে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, আমরা সবাই মিলে রাজীবের গ্রামের বাড়ি গেলে কেমন হয়? প্রকৃতির বুকে দু একদিনের ভ্রমণ, আর সাথে যদি আবার তেনাদের দেখা পাওয়া যায়, তাহলে একবারে রদ দেখা কলা বেচা দুটোই হয়। তোমরা কি বলো? এর আর বলা বলি কি আছে, আমি তো এক পায়ে খাড়া। তবে কয়েকজনের একটু অসুবিধে আছে অফিসের ছুটি নিয়ে। শেষ পর্যন্ত ঠিক হলো, আমি, অনির্বাণ আর অর্ধেন্দুবাবু রাজীবের সাথে পরের শুক্রবার ওর গ্রামের বাড়িতে যাব। শনি রবি থেকে আবার সোমবার ফিরে আসব। এর মধ্যে আমাদের আউটিং কাম অপারেশনটা শেষ করতে হবে। যথারীতি শুক্রবার রাত 10টা নাগাদ আমরা রাজীবের গ্রামের বাড়িতে পৌঁছলাম। রাত্রিবেলায় গ্রামের অপরূপ দৃশ্য উপভোগ করার মতন শক্তি শরীর ও মন কারুর কাছ থেকেই সেরকম পেলাম না। তবে রাজীবের মায়ের হাতের অপরূপ সুস্বাদু রান্না আমাদের শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর করে দিয়ে সোজা বিছানায় নিয়ে গিয়ে ফেলে দিল। আর তারপর গ্রামের শীতল পরিবেশে তলিয়ে গেলাম এক নির্ভেজাল ঘুমের দেশে। মোবাইলের অ্যালার্ম নয়, ঘুম ভাঙল পাখির ডাকে। আর তারপরেই ছুটে যেতে হলো প্রকৃতির ডাকে সাড়া দিতে। ফ্রেশ হয়ে তখন নিচে নামলাম। তখন 1 রাউন্ড চায়ের পর্ব শেষ হয়ে গেছে। নিচের বৈঠকখানায় অনির্বাণ আর অর্ধেন্দুবাবু রাজীবের বাবার সাথে গল্পে মশগুল। দ্বিতীয়বার চা আসতে একটু দেরি থাকায় আমি রাজীবকে নিয়ে বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। বেশ বড় দোতলা বাড়ি, চারিদিকে অনেকটা জায়গা ফাঁকা রেখে পাঁচিল দিয়ে ঘেরা। বাগানে বড় ছোট অনেক গাছ আছে। বেশ বুঝতে পারলাম কোনো ঋতুতেই ফল বা ফুলের অভাব কখনো হয় না এই বাড়িতে। বাড়িতে লোক বলতে রাজীবের বাবা, মা, কাকু, কাকিমা, রাজীবের নিজের এক বোন আর খুড়তুতো এক ছোট ভাই, এছাড়া কয়েকজন কাজের লোক আছে। রাজীবের বাবা ও কাকু তাদের পৈতৃক ওই চাষবাসটাই দেখাশোনা করেন। ভেতর থেকে রাজীবের বোন মৃণালিনী এসে বলল, দাদা চা হয়ে গেছে, তোমরা ভেতরে এসো। যাচ্ছি। খাবারের ব্যাপারে কোনো রকম না শুনতে নারাজ রাজীবের মা ও কাকিমা। সকালের জল খাবারে 1 দিস্তে করে ফুলকো লুচি, তার সাথে আলুর দম আর 1 বাটি ঘন দুধের পায়েস দেখে আমার লিভার আর পাকস্থলী একসাথে ধর্মঘট ডেকে দিল। কিন্তু কে শোনে কার কথা? বাকি 2 জন বীরপুরুষেরও দেখি একই অবস্থা। শেষে অনেক অনুরোধ উপরোধের পরে 1 দিস্তের জায়গায় 1 ডজন করে লুচি মধ্যপ্রদেশে চালান করতেই হলো। এবার শুরু হলো আমাদের গ্রাম দেখার পালা। ছবির মতো সবুজে ঘেরা গ্রাম, আর তার সাথে সহজ সরল গ্রাম্য জীবনযাত্রা দেখে কাকচক্ষু দিঘির জলে স্নান করে আমরা যখন মধ্যাহ্ন ভোজনে বসলাম, দেখি সকালের ওই রাক্ষসের খাবারের আর চিহ্নমাত্র আমাদের পেটের মধ্যে নেই। ওই 1 ডজন লুচি আর তার পরিবার সহ মধ্যপ্রদেশ থেকে কখন যে বিদায় নিয়েছে বুঝতেই পারিনি। অনির্বাণ বলল, অর্ধেন্দুদা, এবার ফিরে গিয়ে আগে মেসের দরজাগুলো চওড়া করবেন, নইলে আমরা কেউ দরজা দিয়ে ঢুকতে পারবো না। আমি বললাম, সত্যি রাজীব, তুমি কিভাবে শরীর মেনটেন করো বলো তো? রাজীবের মা বললেন, ওর কথা আর বলো না, কলকাতার জল পেটে গিয়েই তো 12টা বেজেছে।
চড়াই পাখির মতো খুঁটে খাওয়া স্বভাব হয়েছে এখন রাজীবের, কিছুই খেতে চায় না। মধ্যাহ্ন ভোজনে চর্ব চস্য লেহ পেহ কোনোটাই বাদ না দিয়ে যখন আমরা বৈঠকখানায় এসে বসলাম, তখন আমি প্রায় ওই চলৎশক্তিহীন হয়ে পড়েছি। অনির্বাণ রাজীবের বাবাকে জিজ্ঞাসা করলো, কাকু আপনাদের এখানে একটা রাজবাড়ি ছিল না? রাজীবের বাবা বললেন, হ্যাঁ ছিল এক সময়, কিন্তু এখন তো সেসব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারিদিকে জঙ্গলে ভরে গেছে। ওই তো গ্রামের পূর্ব দিকে যে জলা আছে, তারপরেই জঙ্গল, ওই জঙ্গলের ভেতরেই আছে এক সময়ের সেই রাজবাড়ি। অর্ধেন্দুবাবু বললেন, আমরা আজ রাতে ওই রাজবাড়িতে থাকতে চাই। কথাটা শুনে রাজীবের বাবা যেন আকাশ থেকে পড়লেন। ওখানে যে কেউ থাকতে চাইতে পারে এ যেন তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তিনি বললেন, সে কি কথা, তোমরা এই বাড়ি ছেড়ে ওই জঙ্গলে থাকতে যাবে কেন? না 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 না, এটা কিছু তো হতে পারে না। অনির্বাণ বলল, আসলে কাকু আমি প্রাচীন বাংলার রাজবাড়ি নিয়ে একটা রিসার্চ করছি, সেই জন্যই তো আজকের রাতটা আমরা ওখানে থাকতে চাই। রিসার্চ করছো ভালো কথা, কিন্তু তার জন্য রাতে থাকার কি দরকার? কাল সারা দিন আছে, দিনের বেলায় ওখানে তোমরা সকলে মিলে ঘুরে এসো। আসলে কাকু আমাদের হাতে সময় তো খুব কম, তাই আজ রাত থেকেই আমি কাজ শুরু করতে চাই। কাল সারা দিনও আমরা ওখানেই থাকবো। এইসব পুরনো রাজবাড়িগুলোতে দিন এবং রাতে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, আমি কোনো সুযোগটাই মিস করতে চাইছি না। রাজীবের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে কি জানো বাবা, তোমরা তো সব পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, আজকালকার যুবক। হ্যাঁ তোমরা হয়তো মানো না, কিন্তু জায়গাটা ভালো না, অনেক রকম হাওয়া বাতাস ওখানে ঘুরে বেড়ায়। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার নিজের ছেলেই তো করে না। আমরা বুঝতে পারলাম রাজীব তার দর্শনের কথা বাড়িতে কাউকে বলেনি। আমি বললাম, ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কাকু, যদি সত্যি কিছু থাকে তবে তাদের সাথে আমরা বন্ধুত্ব করেই তারপরে ফিরব। কাকু বললেন, কিন্তু সাপখোপের বিষাক্ত পোকামাকড়েরও তো থাকতে পারে ওখানে, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমরা কার্বলিক অ্যাসিড পোকা মারার স্প্রে সঙ্গে করে এনেছি, আমরা নিয়ে যাব। অর্ধেন্দুবাবু কথাটা বললেন। তাহলে আর আমার কি বলার আছে, তোমরা যখন সব তৈরি হয়ে এসেছো তখন যাও। তবে কি জানো, তোমরা তোমার ছেলের বন্ধু, এই বিদেশ বিভুঁয়ে এসে কোনো বিপদে পড়লে আমার ওপরই তো তার দায়টা চাপবে। এইসব কথা বলে রাজীবের বাবা ভেতরে চলে গেলেন। রাজীব বলল, যদি সারা রাত জাগতে হয় তাহলে কিন্তু এখন একটু ঘুমিয়ে নেওয়া উচিত। রাজীব আমার মনের কথাটা বলে দিয়েছে। আসলে ওই রকম ভুড়ি ভোজের পর আমার দু চোখের পাতা নিজের থেকেই বুঝে আসছিল। আমরা একটু বিকেল বিকেল আলো থাকতেই জলার ধারে এসে উপস্থিত হলাম। রাজীব যেখান থেকে ওপারে লোকটিকে দেখেছিল সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিল। আজ কিন্তু কোনো লোকের দেখা আমরা পেলাম না। গাছে গাছে যথারীতি পাখিদের কলতান শুরু হয়ে গেছে। অনির্বাণ বলল, আলো থাকতে থাকতেই আমাদের ওপারে চলে যেতে হবে, কিন্তু অন্ধকার হয়ে এলে অসুবিধে হবে। যদিও আমাদের প্রত্যেকের কাছেই টর্চ আছে, তবু আমরা সবাই কথাটাতে সায় দিয়ে তাড়াতাড়ি এই জলার পাড়াটা ঘুরে ওপরের জঙ্গলে প্রবেশ করলাম। এদিকে যে কেউ কোনো কালই আসে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, জঙ্গলের মধ্যে কোনো পথ নেই দেখে। লোকজনের আসা যাওয়া থাকলে একটা পায়ে চলার পথের চিহ্ন থাকে, কিন্তু এখানে সেসব কিছুই নেই। আমরা খুব সাবধানে পা ফেলে ফেলে এগোতে লাগলাম। বেশ কিছু দূর গিয়ে আমাদের রাজবাড়ির ধ্বংসাবশেষ চোখে পড়ল। সত্যি জায়গাটা সাপখোপের আড্ডাতে পরিণত হয়েছে। কয়েকটা শেয়ালও চোখে পড়ল। চারিদিকে উঁচু উঁচু ইটের ঢিবি, দেয়ালগুলো অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, মাথার ওপর ছাদ নেই বলে। বড় বড় খিলান স্তম্ভগুলো সব ভূমিতে চিরশয্যায় শায়িত। তবে একসময় এই যে রাজবাড়ির জৌলুস ছিল, তাই ধ্বংসাবশেষটা দেখে আন্দাজ করা যায়।
আমরা ধীরে ধীরে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরের দিকের ঘরগুলোতে যত রাজ্যের চামচিকে আর বাদুড়ের আস্তানা, বড় বড় গাছ পুরো রাজবাড়িটাকে আঁকড়ে ধরে রেখেছে, যেন মা তার সন্তানকে কিছুতেই পড়ে যেতে দেবে না। অনেক খুঁজে আমরা থাকার মতো একটা ঘর পেলাম। আসলে একমাত্র এই ঘরটার মেঝে তখনও ভেঙে যায়নি বলে শুয়ে বসে রাত কাটানো যাবে বলে আশা করা যায়। আমি কার্বলিক অ্যাসিডের বোতলটা নিয়ে ঘরটার চারিদিকে বেশ করে ছড়িয়ে দিলাম। মেঝেতে শতরঞ্চি পেতে ততক্ষণে সবাই বসে পড়েছে। রাতের খাবার, জলের বোতল সবই আমরা এনেছিলাম রাজীবের বাড়ি থেকে। মশা মারার কয়েল একটা বের করে রাজীব জ্বালিয়ে দিল। ব্যাটারি চালিত ল্যাম্পটার সুইচ অন করতেই আমরা সবাই বসে পড়লাম। আমি জীবনে প্রথম এই রকম একটা পরিবেশে রাত কাটাবো, এটা ভাবতেই বেশ রোমাঞ্চ হচ্ছিল। ভয়, আনন্দ সব মিলিয়ে অদ্ভুত একটা অনুভূতি। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, গাছে গাছে অসংখ্য জোনাকি। দুটো শেয়াল তাদের এলাকাতে বহিরাগতদের একবার দেখে গেল, তবে আমাদের সাথে আলো থাকতে হয়তো কিছু বলতে সাহস পেল না। অনির্বাণ অর্ধেন্দুবাবুকে জিজ্ঞাসা করল, আপনি তো এই রকম পরিবেশ আগেও অনেকবার রাত কাটিয়েছেন, সেরকম একটা ঘটনা আজ আমাদের বলুন না। এই পরিবেশে জমবেও ভালো আর সময়টাও কেটে যাবে। রাজীব থার্মোফ্লাক্স থেকে সবাইকে চা দিতে বলল, সেই ভালো, রাতের খাবার খেতে এখনো অনেক দেরি। দাদা, আপনি শুরু করুন। অর্ধেন্দুবাবু বললেন, আমার গোটা জীবনটাই ঘটনাবহুল। আসাম থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত অসংখ্য জঙ্গলে আমাকে রাত কাটাতে হয়েছে। বহুবার মৃত্যুকে কাছ থেকে অনুভব করেছি। আজ এই পরিবেশে একটা ঘটনা আমার খুব মনে পড়ে যাচ্ছে। আজ তোমাদের সেই ঘটনার কথাই বলবো। হঠাৎ বাজ পড়ার মতো গম্ভীর গলায় কে যেন বলে উঠল, তোরা কি আজ রাতে এখানেই থাকবি? মিথ্যে বলবো না, সেই সময় ওরকম একটা গলার আওয়াজে আমরা চারজন না ভীষণ চমকে উঠলাম। প্রাথমিক আতঙ্ক মিশ্রিত ধাক্কাটা সামলে আমরা তাড়াতাড়ি আলো নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। ঘরের সামনে বেশ কিছু ইট, পাথর এইসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপর বেশ খানিকটা ফাঁকা জায়গা, নানা রকম জংলি আগাছায় ভরা। সেই সব আগাছার মাঝে বেশ বড় একটা নিম গাছ রয়েছে, আর ঠিক তার তলায় বসে আছেন এক জটাধারী সন্ন্যাসী। সন্ন্যাসী বাবার শরীর খুবই শীর্ণ, খালি গা, পরনে শুধু একটু নেংটি, মাথার জটা শেকড়ের মতো নিচে ছড়িয়ে আছে, তবে তার চোখ দুটো অদ্ভুত রকম উজ্জ্বল। তিনি আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। আমার মুখের বিস্ময় মিশ্রিত ভয়ের ভাবটা লক্ষ্য করে তিনি সেই গুরুগম্ভীর গলায় বললেন, যা যা তোদের নিজের ভেতরে আছে তাকে দেখার জন্যে কলকাতা থেকে এত দূরে এই জঙ্গলে চলে এলি। অর্ধেন্দুবাবু প্রাক্তন আর্মি অফিসার হলেও বয়স হয়েছে, তার সাথে অভিজ্ঞতাও অনেক। তিনি হাত জোর করে সাধু বাবাকে নমস্কার করে এগিয়ে গেলেন। তার দেখা দেখি আমরাও তার সাথে এগিয়ে গিয়ে সাধু বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তিনি আমাদের সকলকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। অর্ধেন্দুবাবু সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কি এখানেই থাকেন? বাবা বললেন, এই মাস কয়েক হলো এখানে আমি এসেছি। অনির্বাণ বলল, বাবা, আপনার আগের কথাটা বুঝতে পারলাম না। আমরা কলকাতা থেকে এসেছি, আপনি কি করে জানলেন? আর আমাদের ভেতর কি যেন আছে বললেন? সাধু বাবা হো হো করে হেসে উঠলেন, তারপর বললেন, আত্মা যা সবার মধ্যে বিরাজমান, তাকে নিজের অন্তরে না খুঁজে তোরা এই জঙ্গলে ভাঙা বাড়িতে খুঁজতে এসেছিস। যদি সমুদ্রের মধ্যে আমি অনেকগুলো মাটির কলসি ডুবিয়ে রাখি, তাহলে কি দেখবি? প্রতিটা কলসির ভেতরেই জল আছে, আবার বাইরেও জল আছে। যতক্ষণ কলসি আছে ততক্ষণ বলবি কলসির ভেতরের জল, আর ভেঙে গেলেই তো সব একাকার। আমাদের শরীর হলো সেই মাটির কলসি। যতক্ষণ আমিত্ব আছে ততক্ষণই
সব আলাদা। রাজীব বলল, তাহলে কি বাবা ভূত বলে কিছু নেই? সাধু বাবা রাজীবের দিকে মুচকি হেসে বললেন, ভূত মানে কি? ভূত মানে অতীত, যা পেরিয়ে গেছে। কালের সাথে আমরা সবাই ভেসে চলেছি। এই মুহূর্তে যা ঘটল, পর মুহূর্তে তা অতীত। তাই বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই হারিয়ে যায় না। শব্দ, দৃশ্য, এইসব যে মুহূর্ত তৈরি হয়, সেই মুহূর্তগুলো কিন্তু আটকে থাকে। আমরা শুধু কালের সাথে এগিয়ে গেলাম, ঠিক ট্রেন যাওয়ার মতো। কেউ যদি আবার সেই আগের মুহূর্ত ফিরে যেতে পারে, তবে সে আবার সেই সমস্ত শব্দ শুনতে পাবে, সমস্ত দৃশ্য আবার দেখতে পাবে। আমি বললাম, তাহলে যে লোকে বলে না ভূত দেখেছি, সেটা কি ঠিক নয়? সব তরঙ্গের খেলা। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কত রকম তরঙ্গ খেলা করে বেড়াচ্ছে তোমরা কি জানো? রেডিও, টিভি, এই যে তোরা চ্যানেল পরিবর্তন করিস না, কোন একটা তরঙ্গ দৈর্ঘ্যে যে অনুষ্ঠান তোরা দেখতে পাস বা শুনতে পাস, সেই তরঙ্গ দৈর্ঘ্যের কি আছে সেটা কি করে পাবি? তেমনি আমাদের এই দৃশ্যমান জগৎ যে তরঙ্গ দৈর্ঘ্যে আছে, আত্মার শরীর ত্যাগ করলে তা অন্য তরঙ্গ দৈর্ঘ্যে চলে যায়। তখন আর আমরা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কিন্তু তাদের দেখতে পাই না। কিন্তু কখনো কোনো মানুষের মস্তিষ্কের তরঙ্গগ্রাহক যন্ত্র যদি অন্য তরঙ্গ ধরতে পারে, তবে সেই তরঙ্গের বিষয় দেখতে বা শুনতে সে পাবে। জ্ঞানহীন মানুষ তাকেই ভূত বলে মনে করে, মনের দুর্বলতায় ভয় পায়। সাধু বাবার বিজ্ঞানের উপর জ্ঞান দেখে আমরা অবাক হয়ে গেলাম। সাধু বাবা বিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আমাদের বোঝালেন, এগুলো বিজ্ঞানের অতি আধুনিক বিভাগ, কোয়ান্টাম ফিজিক্সের বিষয়। আমাদের চুপ করে থাকতে দেখে বাবা বললেন, আমাদের এই দৃশ্যমান জগতের পাশাপাশি আরো অনেক জগৎ বিরাজমান, কিন্তু সব আলাদা আলাদা মাত্রা। তোরা যাকে বলিস ডাইমেনশন, আসলে আলাদা আলাদা ডাইমেনশনে আলাদা আলাদা জীব বাস করে। কেউ কাউকে দেখতে পাবে না, এমনকি সামনাসামনি চলে এলেও একে অপরকে পার করে চলে যাবে, বুঝতে পারবে না। তোরা যা খুঁজতে এখানে এসেছিস সে সবই এখানে আছে, কিন্তু আলাদা তরঙ্গ দৈর্ঘ্যে, আলাদা ডাইমেনশনে। তাই তোরা কিছুই দেখতে পাবি না। তবে তোদের আমি হতাশ করব না। বলতে বলতে হঠাৎ বিকট আওয়াজ, আর তার সাথে এক চোখ ঝলসানো আলো। মনে হলো আমাদের পেছনে বাজ পড়ল। কয়েক মুহূর্ত যেন চোখের সামনে সব কিছু মুছে গেল। একটু ধাতস্থ হতে আমরা সবাই চমকে পেছনে তাকিয়ে দেখি একটা আবছা আলোয় চারিদিকে ভরে গেছে, ঠিক যেমন খুব ভোরে সূর্য ওঠার আগে চারিদিক একটা স্নিগ্ধ আলোয় ভরে যায়, ঠিক 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 সেই রকম। সেই আবছা আলোয় আমাদের বিকালের দেখা এই রাজবাড়ির ধ্বংসস্তূপটাকে যেন অন্যরকম লাগছে। দূর থেকে একটা ঘণ্টার ধ্বনি কানে এলো। মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা যেন সমস্ত শরীরের মধ্য দিয়ে শির শির করে কেমন যেন বয়ে চলেছে। আমাদের মধ্যে অর্ধেন্দুবাবু সবার আগে উঠে সেই ঘণ্টার ধ্বনির দিকে চলতে শুরু করলেন। আমরাও যথারীতি তাকে অনুসরণ করলাম। আমরা কেউ কারুর সাথে কোনো কথা বলছি না, আসলে বলতে ইচ্ছে করছে না। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতন সেই ঘণ্টার ধ্বনির দিকে এগিয়ে চলেছি। রাজবাড়ির পেছন দিকে আমরা একটা বাগান দেখতে পেলাম। বাগানের এক কোণে একটা মন্দিরে ঘণ্টার শব্দ সেখান থেকেই আসছে। অনির্বাণ বলল, বিকেলবেলায় তো আমরা কোনো মন্দির এখানে দেখিনি, এই বাগানটাই তো ছিল না। আমি বললাম, বিকেলে যখন আসি তখন এখানে জঙ্গল ছাড়া কিন্তু কিছু ছিল না। আমরা কথা বলতে বলতে মন্দিরের অনেক কাছে চলে এসেছি। দেখি মন্দিরে এক বয়স্ক মানুষ পুজো করছেন, খালি গা, পরনে খাটো ধুতি, আর তার পাশেই দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ। কিন্তু অবাক ব্যাপার হলো,
তারা যেন আমাদের উপস্থিতিটা বুঝতেই পারছেন না, নিজেদের মতন কাজ করে চলেছেন। পুরুত মশাইয়ের পাশে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে তাকিয়ে রাজীব হঠাৎ চিৎকার করে উঠল, আরে আরে ইনি তো জমিদার রাজেন্দ্র নারায়ণ। আমি আমার দাদুর কাছে ছোটবেলায় এনার ছবি দেখেছি। অর্ধেন্দ্রবাবু বললেন, কিন্তু তুমি যে বলেছিলে ইনি ইংরেজদের হাতে জমিদারি খুইয়ে বিভাগী হয়ে যান। রাজীব বলল, আমিও তো তাই শুনেছি, কিন্তু ইনি এখানে এলেন কি করে? অনির্বাণ বলল, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমাদের কোনো কথা কিন্তু ওনারা শুনতে পাচ্ছেন না। আমি বললাম, তাহলে কি সাধু বাবা যে আলাদা আলাদা ওই ডাইমেনশনের কথা বললেন, আমরা কি সেটাই দেখছি? ওনারা আলাদা আলাদা ডাইমেনশনে থাকার জন্য কি? রাজীব বলল, তাহলে আমরা ওদের দেখতে পাচ্ছি কিভাবে? হঠাৎ দূর থেকে একটা ডাক শুনে আমরা পেছন ফিরে তাকালাম। দেখি রাজীবের বাবা, কাকা, বাড়ির চাকর আমাদের দিকে এগিয়ে আসছে। রাজীবের বাবা ও কাকা রাজীব রাজীব চিৎকার করতে করতে এগিয়ে আসছেন। আমরা হাত নেড়ে এই যে এইদিকে এইদিকে এইসব বলে তাদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু তারা যেন আমাদের দেখতেই পেলেন না। আমাদের পাশ দিয়ে তারা রাজীব রাজীব বলতে বলতে চলে গেলেন। এই আবছা আলোতেও কিন্তু তাদের হাতে কোনো আলো নেই, যেন সকাল হয়ে গেছে। সেইভাবেই তারা আমাদের খুঁজতে বেরিয়েছেন। আমাদের চারপাশে কিন্তু সেই আবছায়া আবছায়া সেই আবছায়া আলো। শ্রবণের আনন্দ, রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।